উনি তোর চাচা জামিল। চাচা জানাজায় থাকবি না, এক্ষুনি বেরিয়ে পড়। হেনার কিচ্ছু হবে না, তুই যা। জামিল শুকনো মুখে হেনার দিকে তাকায়। হেনা তার দিকেই তাকিয়ে আছে। দুজন দুজনের থেকে দূরে থাকতে পারে না, কেউ কাউকে কাছছাড়া করতে চাচ্ছে না। কি সুন্দর একটা দৃশ্য। সামিন মুগ্ধ চোখে ওদের দেখতে থাকে। জামিল চোখের ইশারায় হেনার থেকে বিদায় নিয়ে চলে যায়। হেনা কিছুটা জড়তা নিয়ে দাঁড়িয়ে থাকে। ঋতু এসে তাদের গেস্ট রুমে নিয়ে যাচ্ছে। ঈশিতা সিঁড়ি বেয়ে নামতে নামতে সামিনের দিকে তাকায়। সামিন বলে, তুই কাইন্ডলি হেনার সাথে 2 দিন নিচতলার গেস্ট রুমে থাকবি? জামিল খুবই টেন্সড। নিশ্চয়ই থাকবো। এক বাক্যে রাজি হয়ে যায় ঈশিতা। সামিন বোনকে দেখে বলে, তুই কোথাও বেরোচ্ছিস? না, ওই রীতি আসবে, বাড়িতে আস, গেটের সামনে দাঁড়িয়ে আছে। হৃদি হঠাৎ কি মনে করে? আমি তো বিয়ে করে নিয়েছি। হাসতে হাসতে বলে সামিন। ঈশিতা কপাল কুঁচকে বলে, এ ধরনের মজা ভুলেও তোমার বইয়ের সামনে করো না, তীরে এসে তলি ডুববে। ঈশিতা বাড়ির বাইরে যায়। সামিন দোতলায় ওঠে। আলো বিছানায় উপর হয়ে শুয়ে একটা বই পড়ছিল। কি বই পড়ছে তা বুঝতে পারছে না সামিন। চোখে মুখে মুগ্ধতা মেটার। এই মেয়েটা সামিন বাদে পৃথিবীর সবকিছুর দিকে মুগ্ধ চোখে তাকায়। সামিনের দিকে তাকালে মনে হয় ভয়ং ভস্ম করে দেবে। গলা খাকারি দিয়ে সামিন বলে, ও বাড়িতে যেতে চাও? আলো বই থেকে মাথা তুলে সামিনের দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ। নিয়ে যাব। আমি তো যেতে পারি, পথ চিনি আমি। ওটা আমার শ্বশুর বাড়ি, তাই আমিও যাব। কাট বলে সামিন। আলো আপত্তি জানিয়ে কোনো কথা বলে না আর। আবারও বইয়ের পাতায় চোখ রাখে। সামিনের ইচ্ছে করছে ঘর থেকে বইগুলো সব বের করে ঘরের দরজা বন্ধ করে ওই মেয়েটার মুখোমুখি গিয়ে বসতে, তারপর থুতনি ধরে বলতে, এই মেয়ে, আমাকেও একটু দেখো, এক পলক দেখো। ইচ্ছাটাকে দমিয়ে রেখে সামিন বারান্দায় চলে যায়। আলো মাথা তুলে পেছন থেকে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন তা দেখলো না। দোতলার লিভিং রুমে হাসাহাসি শব্দ শোনা যাচ্ছে। আলো ঘর থেকে বেরিয়ে একবার উকি দিয়ে দেখে ঈশিতা আর একটা মেয়ে বসে গল্প করছে। আলো মেয়েটিকে চেনে না। ঈশিতার বন্ধু হবে হয়তো। ঈশিতার চোখে আলো পড়তে ঈশিতা উঠে এসে আলোকে টেনে নিয়ে যায়। মেয়েটা উঠে দাঁড়িয়ে আলোকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। ঈশিতা বলে, ভাবি, ও হচ্ছে আমার বান্ধবী রীতি, তোমাকে দেখতে এসেছে। আলো হৃদির দিকে তাকায়। লম্বা ফর্সা সুন্দরী একটা মেয়ে। আলো বিনয়ীর সাথে সালাম দেয়। আলো সালামের উত্তর দিতে বসতে বলে ওদের। টুকটাক কথা বলে চা বানাতে আলো নিচতলায় নেমে আসে। রান্নাঘরে সিতারা আর ফুলির মা ছিল। ফুলির মা অবাক হয়ে বলে, আপনি রান্নাঘরে আসছেন? হ্যাঁ, কেন আসতে পারি না? অবশ্যই পারেন ভাবি, আসলে কখনো আসেন না তো তাই বললাম। আলো মৃদু হেসে চায়ের পাতিল বসিয়ে দেয় চুলায়, তারপর বলে, আসলে ঈশিতা আপুর বান্ধবী এসেছে আমাকে দেখতে। এখন আমি যদি আপ্যায়ন না করি তাহলে ঈশিতা আপুর মুখ থাকবে না। আলোর হঠাৎ এমন কর্তব্য জ্ঞান দেখে সিতারা এবং ফুলির মা দুজনেই অবাক হয়। হেনা এসে পেটে হাত দিয়ে রান্নাঘরে দাঁড়ায়। আলো হেসে তাদেরকেও বলে, তুমি চা খাবে? বানাই? হেনা মাথা নাড়ায়। আলো চায়ের পানি বাড়িয়ে দেয়। টুকটাক কথাবার্তা বলতে থাকে সবার সাথে। হুট করে ফুলির মা বলে বসে, আপনি রিদি আপার জন্য চা বানাতে আসছেন, খুবই অবাক করা বিষয়। আলো অবাক হয়ে বলে, তা কেন? ওনার সাথে কি আমার শত্রুতা আছে যে চা বানাতে পারবো না? শত্রুতা না ঠিক। ফুলির মা আমতা আমতা করে বলে। আপনি কি কিছু জানেন না? আলো ঘুরে দাঁড়ায়। কি? কোন ব্যাপারের কথা বলছো? সিতারা ফুলির মাকে ইশারা করে চোখ দিয়ে কিছু না বলতে। আলো সিতারাকে ধমক দিয়ে বলে, ওকে বলতে দাও। ফুলির মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, রিদি আপার বড় ভাইজান রে ভালোবাসতো। ঈশিতা আপা তো ঠিক করেও রাখছিল বড় ভাবি বানাবে ওই রিদি আপাকে। মাঝখান থেকে বড় ভাইজান আপনাকে বিয়ে করে ফেলছে। সিতারা ধমকের সুরে ফুলের মাকে বলে, হ্যাঁ তো, এসব কথা বড় ভাবিকে বলছিস কেন? পছন্দ করতেই পারে, আমাদের বড় ভাইজান তো
কিছু কয়নি তাদের। সে তো ঈশিতা আপুর সব বান্ধবীকে বোনের নজরে দেখে। ফুলির মা বলতে থাকে। আমি নিশ্চিত ওই মেয়ে এখনো বড় ভাইজানকে ভালোবাসে। তখন দেখলেন না বড় ভাইজানকে দেখার সাথে সাথে চোখে মুখে কি আনন্দ। আলোর মুখটা হঠাৎ থতমত হয়ে যায়। কাপে চা ঢেলে সিতারাকে বলে। এগুলো ওনাদের দিয়ে আসো সিতারা। সিতারা ট্রে নিয়ে চলে যায়। ফুলির মা আমতা আমতা করে বলে। আপনি কি মন খারাপ করলেন ভাবি? বড় ভাইজান কিন্তু কিছু করেনি, সে বোনের নজরে দেখে। মন খারাপ করবেন না। আলো কয়েক পলক ফুলির মার দিকে তাকিয়ে তাদের দেখে চলে যায়। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে লিভিং রুমের দিকে দৃষ্টি যেতেই থমকে দাঁড়ায়। সামিনার দিদি হেসে হেসে কথা বলছে। ঈশিতা কোথাও নেই। আলো এক দৃষ্টিতে ওদেরকে দেখছে। সামিনকে দেখে মনে হচ্ছে সে জীবনে হাসেনি। আজ সব হাসি হেসে নিতে হবে। আর হাসির কি ছিরি যেন একজন আরেকজনের গায়ে পড়ে যাবে। বোনের না ছাই, যত সব ফালতু কথাবার্তা। কেউ কাউকে বোনের নজরে দেখলে এভাবে গায়ে হেলে পড়ে? আরে এত দূরে বসে আছিস কেন? কোলে নিয়ে কথা বল। যত সব পুরুষ মানুষ ছাগলের মতো শুধু ছুকছুক ভাব। যেই এক জায়গায় সহজে চান্স পেল না, অমনি আরেক জায়গায় চান্স মারতে বসে গিয়েছে। আর এই মেয়েরাও আছে, যে পুরুষের বউ আছে সেই পুরুষটাকে বেশি মধু মনে হয় এদের কাছে। কোনো অবিবাহিত পুরুষ এদের চোখে পড়ে না। ফালতু। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে আলো। সামিন আর হৃদি হেসেই যাচ্ছে। আলো কপালে সূক্ষ্ম রেখা দেখা দিয়েছে। হঠাৎ সামিনের চোখে চোখ পড়তেই গুটিয়ে যায় আলো। চোখ সরিয়ে নিয়ে ধীর পায়ে হেঁটে ঘরে ঢোকে। মুখটা থমথমে। সামিন কিছুটা অবাক হয়ে যায়। বিড়বিড় করে বলে। চাপ বাবা, এবার আবার কি হলো? ঘরে ঢুকে দরজার সিট কিনে তুলে দিয়ে একবার ড্রয়ার খুলে কিছু একটা রাখে। আলো দৃষ্টি বইয়ের দিকে থাকলে মনোযোগ সামিনের। আলমারির কাছে গিয়ে একটা কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানে টানতে রাখে। তারপর আলোকে শুনিয়ে শুনিয়ে বলে। ভুল বলতাম আমি। স্ত্রী বেড ফেলো নয়, স্ত্রী হচ্ছে বেড অকিউপার। স্ত্রী শয্যা সঙ্গী নয়, স্ত্রী হচ্ছে শয্যা দখলকারী। পুরো খাটটাই দখল করে বসে আছে। আলো একপাশে চুপচাপ সরে বসে। সামিন টান টান হয়ে শুয়ে পড়ে। আলোর মন সেই কখন থেকে উসখুস করছে সামিনকে কথা শোনানোর জন্য। এখনই সুযোগ। আজ এই লোককে শান্তিতে ঘুমাতে দেবে না আলো। এখানে এখন কি? আলোর কথা শুনে সামিন চোখ মেলে তাকায়। তারপর বলে। ঘুমাবো বলে? বিকালে ঘুমানো বারণ আছে নাকি? আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই? আপনি কি আদৌ পলিটিশিয়ান? কেন এমন কথা বলছো কেন? পলিটিশিয়ান বলে সারাদিন রাজপথে থাকবো? বাড়িতে এসে নিজের বিছানায় আরাম করবো না? না না, তা করবেন কেন? পলিটিশিয়ান তো নামে আপনি। আপনার একটা কাজও পলিটিশিয়ানদের মতো নয়। কেন? কি করেছি আমি? দেখো, ঘুরে ফিরে আবার তোমাকে তুলে এনে বিয়ে করার কাহিনীতে যাবে না বলে দিলাম। না না, চোখের সামনে আপনার এত কাণ্ড দেখতে পাচ্ছি। শুধু শুধু অতীত ঘেটে কথা শোনানোর দরকার কি? কি কাণ্ড করেছি আমি? কি কাণ্ড? একজন মেয়র একটা বাইরের মেয়ের সাথে কিভাবে কথা বলে জানেন না? কোনো ফর্মাল বিহেভিয়ার মেনটেন করেন না। ওভাবে কোলে নিয়ে কি কথা বলছিলেন এত? সামিন হাঁ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর আমতা আমতা করে বলে। হৃদির কথা বলছো? কোলে কখন নিলাম? এইভাবে কেন বলছো? আরেকটু হলেই তো নিয়ে নিতেন। কাটকাট জবাব দেয় আলো। সামিন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে তারপর বলে। তুমিও দুটো হেসে কথা বলবে না? অন্য কাউকে বলতে দেবে না? এটা তো জুলুম আলো। আলো সামিনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তারপর কঠিন গলায় বলে। নামুন। মানে বিছানা থেকে নামুন। ওমা, কেন? এই বিছানা আমার। বেডটাকে নগদ ৬৪,০০০ টাকা দিয়ে কিনেছি। আলো সামিনকে অবাক করে দিয়ে তাকে ঠেলতে থাকে। নামুন নামুন, ঘর থেকে বেরিয়ে যান। কোথায় যাব? মহিলা কলেজের সামনে। ওখানে ক্লাস 11 থেকে শুরু করে মাস্টার্স সবাই উদ্গ্রীব হয়ে আছে আপনার সাথে হেসে হেসে কথা বলার জন্য।
কিন্তু এখন তো বিকাল 4টা, কলেজ তো ছুটি হয়ে গিয়েছে। আলো সামিনের দিকে তাকিয়ে আছে। সামিন দাঁত বের করে হাসতে থাকে। কথাটি বলে আলো ঠান্ডা গলায় বলে, বেশ, তবে রিদির কাছেই যান। দাঁড়ান, আমি ঈশিতাপুকে বলছি আবারও তাকে ডেকে নিতে। কথাটি বলে আলো উঠে পড়তে চায়। তখনই সামিন হুট করে শাড়ি আঁচল টেনে ধরে আলোর। আলো চমকে উঠে সামিনের দিকে তাকায়। সামিন আলোর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তার শাড়ির আঁচল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। টেবিলের ড্রয়ারের কাছে গিয়ে ড্রয়ার থেকে একটা বিয়ের কার্ড বের করে আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে, হৃদির বিয়ের কার্ড। পাত্র এখানকার অ্যাজিল্যান্ড আসিফুল হক। মাথায় চুল কম, মানে টাকলা। সেটা নিয়েই ওকে খ্যাপাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। এখন বলো একজন মেয়ের তার ছোট বোনের সমতুল্য কারোর সাথে মজাও করতে পারবে না? আলো বিয়ের কার্ডটার দিকে তাকিয়ে আছে। সামিন আলোর দিকে খানিকটা ঝুঁকে চোখ সরু করে বলে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি এত খেপেছো কেন? ভালো বেসে ফেলে নাকি আমাকে? আলো চুপ করে থাকে। সামিন হাসতে থাকে। হাসি থামিয়ে বলে, তোমার মধ্যে না কেমন বউ একটা ভাব এসেছে। হৃদিকে তো একটা ধন্যবাদ দিতেই হবে। আলো পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে গেছে। খুবই আশ্চর্যজনকভাবে সে এই লোকটাকে কড়া কথা শোনাতেও পারছে না। সামিন উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, আরে মজা করছিলাম, আই এম সরি। এত তাড়াতাড়ি আমাকে ফিল করতে শুরু করবে সেটা আমি আশা করিনি। টেক ইউর টাইম, শুধু আমাকে হারিয়ে দিও না। কথাটা বলে সামিন চলে যায়। আলো তখনও তার হাতের কার্ডটার দিকে তাকিয়েই থাকে। ভাই, এই জাবিরের ব্যাপারে অনেক অভিযোগ শুনেছি, পার্টির নাম ডুবাবে। সামিন কিছু কাগজ দেখছিল। সেগুলো থেকে চোখ না সরিয়েই রাহাতকে বলে, কবির আঙ্কেল জানেন, সে ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা? ভাগ্নে বলে সবসময় ছাড় পেয়ে যাবে? পার্টির ক্রিয়া সম্পাদক, অথচ কোনো যোগ্যতা নেই, খালি মেহেলি। যত ব্যাপার আছে। সেদিন স্থায়ী সরকার দিবসের অনুষ্ঠানে কোথা থেকে দুটা মেয়ে এনে নাচিয়েছে। ছি, লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। এগুলো হলো খুজলির মতো, বুঝলি রাহাত? একটা চুলকে শেষ করবি আর একটা উঠবে, চাপ নিস না, সময় মতো ঝেড়ে ফেলবো। আচ্ছা ওর বোন জুয়ের ব্যাপারে আপডেট থাকলে বলতো, ইলহামের অফিসে যায় নাকি? না ভাই, খবর পাইনি। তবে শুনেছি ইদানিং NRH এন্টারপ্রাইজের মালিকের সাথে খুব ভাব। ভাই, ইদানিং সমস্যা গোল্লায় গিয়েছে একেবারে। অল্প বয়সী মেয়েগুলো কোথায় ক্যারিয়ার করবে তা না করে কখনো বিবাহিত পুরুষ, কখনো সুগার ড্যাডি নিয়ে পড়ে আছে, নষ্ট পুরো। এদিক থেকে আমাদের আলো ভাবির সেরা। কতটা আত্মনির্ভরশীল, পরিশ্রমিক, একটা বাজে রেকর্ড নেই, শুধু মাথায় একটু সমস্যা। সামিন ম্লান হাসে, তারপর বলে, ভুল বললি, একটু নয়, মাথায় পুরোটাই সমস্যা। এভাবে লাইট জ্বেলে বসে আছেন কেন? নিজে না ঘুমাতে না চাইলে ঘুমাবেন না, আমাকে ঘুমাতে দিন। ধমকি সুরে বলে আলো। সামিন বাঁকা হাসি হেসে বলে মনে মনে, বিকেলে আমাকে শান্তিতে ঘুমাতে দাওনি, এখন আমিও তোমাকে শান্তিতে ঘুমাতে দেব না। মুখে বলে, আমার বাদে নগদ 12,000 টাকা দিয়ে আনেছি, আমি জেলে রাখবো। আলো কপাল কুঁচকে শুয়ে থাকে। সামিন ঠোঁট টিপে কিছুক্ষণ হেসে নেয়। সে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসেছিল। হুট করে আলোর মাথায় আলতো করে হাত রাখে। আলো ধরপড়িয়ে উঠে বসে সামিনের দিকে তাকায়। এভাবে মাথায় হাত বুলাচ্ছেন কেন? আমার বউ নগদ 3 লক্ষ টাকা এবং ধীরে ধীরে এক সমুদ্র ভালোবাসা জমা রেখে কিনেছি, আমি হাত বোলাবো। কার কাছ থেকে কিনেছেন? সাংবাদিক আতাউর আলমের কাছ থেকে। হ্যাঁ ঠিকই, আমরা মেয়েরা তো গরু ছাগল, বাবার স্বামী কেনা বেচা করে। সামিন আলোর কথায় পাত্তা না দেওয়ার ভান করে নকল হাই তুলে গুনগুন করে কিছু একটা বলে তারপর আলোর দিকে তাকিয়ে বলে, গান শুনবে? হ্যালো, না ঘুমাবো। আমি তো গান কথাটা গাইবো। শেষ করে সামিন স্বস্ফূর্ত সুরভাবে গাইতে শুরু করে। কথাটা শেষ করে সামিন স্বতঃস্ফূর্তভাবে গাইতে শুরু করে। আলো কান চেপে ধরে বলে। সামিন উচ্চ শব্দে হেসে ওঠে, তারপর বলে,
ঠিক বলেছ। আমি রাজনীতি আর গান দুটোতে অদক্ষ, খুব বাজে করি। আলো চুপ করে থাকে। সামিন বলতে থাকে, একটা মজার ঘটনা বলি তোমাকে। সবুজ তো পলিটিশিয়ান। তোদের বাসর রাতে ওর বউকে একটা গান গাইতে বললো। ও গলা খাকারি দিয়ে গান গাইতে শুরু করে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে এই গানটা। আলো জান প্রাণ লাগিয়ে চেষ্টা করে তার হাসি আটকে রাখতে পারল না। বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে থাকে। সামিন মুগ্ধ চোখে আলোকে দেখছে। এমন কঠিন মেয়েটার হাসি কি ভয়ঙ্কর সুন্দর। সামিনের দৃষ্টি দেখে আলো হাসি থামিয়ে চোখ মুখ কঠিন করে অস্ফুট স্বরে বলে, আমি ঘুমাবো। সামিন আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলতে থাকে, রাজনীতি আর গান দুটোই আমি বাজে করি, কিন্তু একটা জিনিস খুব ভালো করে করি, আমি অনেক ভালো আদর করতে পারি, দেখবে? আলো চমকে ওঠে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় তার। সামিন একটা বাঁকা হাসি দিয়ে হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। আলো চুপচাপ বসে থাকে। সামিন ফিসফিসিয়ে বলে ওঠে, ভয় পেয়ে গিয়েছিল বুঝি? ভয় পেও না, আমি কথার বরখেলাপ করব না। যতক্ষণ না তুমি অনুমতি দেবে, যতক্ষণ না তোমার মন সায় দেবে, আমি আমার অধিকার ফলাবো না। কিন্তু এত সুন্দর হাসি দেখার পরে এই চুমুটা না দিতে পারলে আমি আর ছটফট করতাম সারা রাত। আত্মার উপরে এত জুলুম করা ঠিক না তো। আলো আলো একবারের জন্যও সামিনের চোখের দিকে তাকালো না। যদি তাকাতো তাহলে দেখতে পেত কতটা মুগ্ধতা সামিনের চোখে তার জন্য। মাথার গোবর ঠাসা আলো থ মেরে গেলেও যেতে পারত। নিজেকে গুটিয়ে নিয়ে বিছানায় চুপচাপ শুয়ে পড়ে সে। সামিন আনমনে হাসে। এভাবে হুট করে গুটিয়ে নিল কেন মেয়েটা? কোনো প্রতিক্রিয়া দেখালো না। সামিন বুঝবে কিভাবে রাগ করেছে নাকি লজ্জা পেয়েছে নাকি ভয় পেয়েছে? সম্ভবত ভয় পেয়েছে। সামিন মনে মনে ভাবে আর ভয় দেখিয়ে কাজ নেই। কোনো বাক্য ব্যয় না করে সুইচ টিপে বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ যেতেই দরজায় ধাক্কা পড়ে। ইহান বাইরে থেকে তার বড় বাব্বাকে ডাকছে। সামিন উঠে বসে আবারও বাতি জ্বেলে দেয়। আলো উঠে বসে। দরজা খুলে দেখে ইহান দাঁড়িয়ে চোখ মুছছে। সামিন অবাক হয়ে ইহানকে কোলে তুলে নেয়। ঋতু আর ইলহাম দাঁড়িয়ে আছে। সামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, আরে হয়েছে কি? কাঁদছো কেন? হাত তুলছো গায়ে? ঋতু মাথা নাড়িয়ে বলে, বকেছি। কেন? হোমওয়ার্ক করেনি। রাত 11টা প্রায়, এখন হোমওয়ার্ক করার সময়? সন্ধ্যা থেকে ওকে ওর বাবার ফোনে কার্টুন দেখেছে, বলেছে ঘুমানোর আগে করে দেবে। এখন তারামি কেন করছে? তেরামি তো তুমি করছো ঋতু। ধমকের সুরে বলে সামিন। ইলহাম ইহানের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে বাবা, তুমি পাপার কাছে এসো, হোমওয়ার্ক করতে হবে না আর। না, আমি যাব না, মাম্মার মতো তুমিও বকেছো। কাঁদতে কাঁদতে বলে ইহান। তুই যাবি না? চল বলছে। ইহানকে টানতে থাকে ঋতু। সামিন ধমকে ওঠে, কি হচ্ছে কি সব? আমি বাচ্চাদের সাথে তুই তুকারি পছন্দ করি না। যাও এখান থেকে, যাও বলছি। ও আজ আমার কাছে থাকবে। ঋতু আমতা আমতা করে বলে, আপনাদের বড্ড বিরক্ত করবে ভাইয়া, ভাবিকে ঘুমোতে দিবে না। অসুবিধা নেই ঋতু, তুমি যাও। আলো ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। ঋতু আর ইলহাম দাঁড়িয়ে থাকে চুপচাপ। সামিন এক পলক আলোর দিকে তাকিয়ে কোনো বাক্য ব্যয় না করে ইহানকে নিয়ে ঘরে ঢুকে ঋতু আর ইলহামকে মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ইহান মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আলো ঠোঁট বাঁকিয়ে হেসে তাকে স্বাগত জানায়। এক পলক আলোর দিকে তাকিয়ে মাথা ঘুরিয়ে সামিন ইহানের দিকে তাকিয়ে আলোকে শুনিয়ে বলে, বাবা, আজ রাতে তুই আমাদের কোলবালিশ ওরফে ব্যারিকেড। ইহান বড় বাবার দিকে তাকিয়ে আছে। সে কিছু বুঝতে পারছে না তার বড় বাবার কথা। আলো চুপচাপ বিছানায় বসে থাকে। বিছানা থেকে কোলবালিশ সরিয়ে ইহানকে শুইয়ে দেয় সামিন। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, ও খুব লক্ষ্মী বাচ্চা, একটু হাত পা ছড়ে না। তুমি নিশ্চিন্তে ঘুমাও। আলো গিয়ে একপাশে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে থাকে। সামিন বাতি নিভিয়ে দেয়। কিছুক্ষণ পরে ইহান উঠে বসে। সামিন উঠে বসে আবারও বাতি জ্বেলে দেয়। আলো ওপাশ ফিরে দুজনের কর্মকাণ্ডখানা পর্যবেক্ষণ করতে থাকে। মনে হচ্ছে আজ রাতে আর ঘুমাতে দেবে না এই দুজন। বড় বাবা, গল্প বলো। সামিন অবাক হয়ে ইহানের দিকে তাকিয়ে আছে। তারপর বলে,
এত রাতে মানুষকে বসতে দিলে শুতে চার, তোমাকে শুতে দিয়েছি, তুমি তো গল্প শুনতে চাচ্ছ বাবা। ইহান জোর করতে থাকে। সামিন বলে, গল্প আসছে না বাবা। না, তুমি বলবে। সামিন কোনো গল্প খুঁজে পাচ্ছে না বলার মতো। মুক্তিযুদ্ধের গল্প বলবে, নাকি শেখ মুজিবুরের জীবনী বলবে, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প? এইসব ছাড়া তো সে গল্প জানে না। ইহান আগ্রহী হয়ে তার বড় বাবার দিকে তাকিয়ে আছে। সামিন বলে, আচ্ছা, মুক্তিযুদ্ধের গল্প শুনবে? না, রাজা রানীর গল্প। বাবা এমন করলে কিন্তু তোমাকে তোমার পাপ্পা মামার কাছে দিয়ে আসবো। তুমি বলবে বলবে বলবে। সামিন একটা দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটা একেবারে তাদের স্বভাব পেয়েছে, একরোখা। ইহানের দিকে তাকিয়ে সামিন বলে, এক ছিল রাজা আর এক ছিল রানী, তারা দুজন মরে গেছে, খতম কাহানি। এখন ঘুমাও বাবা। আলো শাড়ির আঁচল মুখে চেপে নিশ্চুপ হয়ে হাসছে সামিনের এমন অদ্ভুত গল্প শুনে। ইহান জেদ দেখিয়ে বলে, পচা গল্প। এখন মিমিক কি করো? এখন? হ্যাঁ, মিমিক কি করো? ইহান, বাড়াবাড়ি হচ্ছে বাবা। মিমিক কি করো করো করো? সামিন দ্বিতীয়বারের মতো দীর্ঘশ্বাস ফেলে বলে, একটু আস্তে কথা বলো মা, একটু আস্তে কথা বলো বাবা, বড় মা ঘুমাচ্ছে। আচ্ছা বলো, কার মিমিক্রি করবো? ফুপির। ইশিতার? মাথা নেড়েই ইহান বলে। সামিন গলা খাকারি দিয়ে গলা স্বর মেয়েদের মতো করার চেষ্টা করে বলে। ইহান কুটি কুটি হয়ে যায় হেসে। বড় বাবা অবিকল ফুপির মতো বলছে। আলো অবাক হয়ে সামিনের কথাবার্তা শুনতে থাকে। এই লোক নাকি একজন নারী পলিটিশিয়ান। এ তো আস্ত একটা জোকার, বাচ্চাদের থেকেও বাচ্চা। সামিন ইহানকে বলে, হয়েছে খুশি, এখন ঘুমাই আমি। না, এখন বড় মার মিমিক কি করে দেখাও। ইহান, মিমিক কি করো বড় বাবা? সামিন তৃতীয়বারের মতো দীর্ঘশ্বাস ছাড়ে। আলো ওপাশ ফিরে ঘুমানোর ভান ধরে আছে। সে ভীষণ কৌতূহলী ইয়াসার মির্জা তাকে নকল করবে। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে ইহানকে বলে, তোমার বড় মাকে নকল করা একটু কঠিন বাবা, আমি চেষ্টা করব না। একটু থেমে কণ্ঠস্বর আবারও মেইলি সুরে এনে সামিন বলতে থাকে, ঘৃণা করি ইয়াসার মির্জা, আপনি খারাপ ইয়াসার মির্জা, ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। আলো ধরফড়িয়ে উঠে বসে। সামিন চমকে ওঠে। দুজন দুজনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ যেতে আলো কঠিন গলায় বলে, আপনি একটা বাচ্চার সাথে এসব কি বলছেন? আমতা আমতা করে বলে সামিন, এসব কেন বলছেন? ও এসবের কি বুঝে? কমন ডায়লগ বলেছে তোমার, আপাতত এটাই মাথায় এসেছে। আলো সামিনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। সামিন নরম গলায় বলে, কি জ্বালা, আচ্ছা সরি। আলো বিড়বিড় করে বলে, নিজের কোনো ভালো স্বভাব তো নেই, আর বাচ্চাটাকেও ভুলভাল কথা বলছেন। সামিন লজ্জিত ভঙ্গিতে বসে আছে। ইহান আলোকে বলে, বকছো কেন বড় বাবাকে তুমি? ইহান উৎসাহী আনন্দের সাথে মাথা নাড়ায়। আলো বলে, তোমার বড় বাবার মিমিক্রি করে দেখাই। ইহান মাথা নাড়াতে থাকে। তার চোখ দেখে মনে হচ্ছে সে খুবই উত্তেজিত। সামিন এক দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে আছে। আলো গলা খাকারি দিয়ে একটু নড়ে চড়ে বসে। তারপর ইহানের দিকে তাকিয়ে কণ্ঠে গম্ভীর পুরুষালী ভাব এনে বলতে থাকে, আমি সামিন ইয়াসার মির্জা, যেটা নিষেধ করেছি সেটা করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না। আলো, ওটা করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না। আলো, বাড়াবাড়ি করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করব না। আলো। অবিকল সামিনকে নকল করে কথাগুলো বলে চুপ হয়ে যায়। ইহান চোখ বড় বড় করে আলোর দিকে তাকিয়ে আছে। সামিন বলে ওঠে, কিন্তু আমি সবকিছু দিয়ে বরদাস্ত করে দিয়েছি বারবার। তোমার সব জেদ, উদ্ধত্তপূর্ণ আচরণ, তোমার গালাগাল, তোমার বাড়াবাড়ি, এত হম্বিদম্বি করেও তোমাকে দেখলেই কেমন মিয়ে যেতাম। ইচ্ছে করতো না কঠোর হতে, একেবারেই না। আলো চুপ করে থাকে। সামিন বলতে থাকে, একটা সামিন ইয়াসারের জন্য একটা অধৃত আলো দরকার ছিল সম্ভবত। থ্যাঙ্কস আলো, আমার জীবনের আলো ফিরিয়ে আনার জন্য।
শেষের বাক্যটা বলে সামিন মৃদু হাসে। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে ইহানকে বলে, চলো শুয়ে পড়ো, কাল সকালে আমি তোমাকে একটা রাজার গল্প বলবো, একটা দুষ্টু রাজার। ইহানকে আগলে নিয়ে আলো শুয়ে পড়ে। সামিন বলে ওঠে, সে রাজার নাম কি সামিন ইয়াসার মির্জা? আলো কোনো কথা বলে না, ইহানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সামিন বলতে থাকে, তাহলে প্লিজ 6টা রানী রেখো গল্পে। ছোট রানীর নাম থাকবে আলো। বাকি রানীদের নামও বলে দিন। ঠান্ডা গলায় বলে আলো, বড় রানীর নাম থাকবে আলো, মেজ রানীর নাম থাকবে আলো, সেজ রানীর নাম থাকবে আলো, চতুর্থ রানীর নাম থাকবে আলো, পঞ্চম রানীর নাম থাকবে আলো। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ইহান ঘুমিয়েছে, বাতিটা প্লিজ নিভিয়ে দিন। সামিন বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। আলো বলতে থাকে, সামান্য একটা গল্প জানেন না? কখনো কোনো গল্প শোনেননি? শুনেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প, বঙ্গবন্ধুর গল্প, শেরে বাংলার গল্প, আমি এনাদের গল্পই শুনেছি। আলো নাটকীয় ভঙ্গিতে বলে, তাই? তাহলে নিশ্চয়ই রাজনৈতিক জীবনে এদের আদর্শ মেনে চলেন। সামিন একটু ভাব নেওয়ার চেষ্টা করলো। খুশি খুশি গলায় বলতে থাকে, অবশ্যই অবশ্যই। তা এদের মধ্যে কোন নেতা মেয়ে তুলে এনে বিয়ে করেছে? বঙ্গবন্ধু, সুভাষচন্দ্র বসু নাকি ফজলুল হক? ভাগ্যিস অন্ধকার ছিল, নয়তো আলো সামিনের বেলুনের মতো চুপসে যাওয়া মুখটা দেখতে পেয়ে খুব হেসে নিত। সামিন কোনো কথা বাড়ালো না, মনে মনে বলে, হ্যাঁ, ঘাট হয়েছে আমার। তোমাকে জব্দ করতে গিয়ে এখন নিজেই ফেসে বসে আছি। এই একটা অপবাদ আমাকে তুমি মৃত্যুর আগের দিন পর্যন্ত দিয়ে যাবে সম্ভবত। মৃত্যুর সাথে যখন আমাদের নাতি নাতনি আমাদের মুখে পানি দিতে আসবে, তখনও তুমি এই কথাগুলো জব করতে থাকবে। যদি আগে জানতাম তুমি কি চিজ, তাহলে সেদিন তুলে আনা তো দূরে থাক, 100 হাত দূরে থাকতাম তোমার থেকে। এখন আর তো কিছু করার নেই, ভালোবেসে ফেসে গেছি আলো। রাত 1:30টার কাছাকাছি হঠাৎ গায়ে কারো হাত পড়তেই আলোর ঘুম থেকে লাফিয়ে ওঠে। অন্ধকারে টের পেল ইহান তাকে আঁকড়ে ধরে রেখেছে। সামিনও হুট করে ঘুম ভেঙে যায়। সুইচ টিপে বাতি জেলে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে, মা ভেবে তোমাকে জড়িয়ে ধরেছে হয়তো, দাও আমার কাছে দাও। থাকুক। ইহানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আলো বলে। সামিন বলে, আর ঈশ্বর, অসুবিধা নেই তো? না, আপনি ঘুমান। কথাটা বলে ইহানকে জড়িয়ে ধরে আলো, দু চোখ বন্ধ করে ফেলে। সামিন বাতি নিভিয়ে আবারও শুয়ে পড়ে। দিন দিন এ বাড়ির সবার প্রতি এই কঠিন মানবীয় দরদ দেখতে পাচ্ছে সে। ঈশিতার বিড়ালটারও কাছে খুব আদর পায়, শুধু তাকে দরদ দিয়ে দেখা না, তার হাতের ক্ষতটার দিকে দূর থেকে তাকিয়ে জিজ্ঞেস করে, ব্যথা সেরেছে? কেন? একটু কাছে এসে হাতটা ছুঁয়ে দিলে কি হয়? মহাভারত অশুদ্ধ হয়ে যায়? বিরক্তিকর একটা নারী, উপন্যাসের সব থেকে বিরক্তিকর নায়িকা, মনে দয়া মায়া দেয়নি সৃষ্টিকর্তা। ভোর রাতের দিকে ইহানের ঘুম ভেঙে যেতেই উঠে বসে। চোখ ডোলে একবার আলোকে আরেকবার সামিনকে দেখে সামিনকে ডাকতে থাকে। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। সামিন কোনো সাড়া দেয় না। ইহান বিছানা থেকে নেমে পড়ে। গুটি গুটি পায়ে দরজার কাছে গিয়ে দেখে দরজার সিট কিনে তোলা। একটা চেয়ার টেনে সেটার উপর উঠে দরজা খুলে ফেলে ইহান। তারপর মাম্মা পাপ্পার ঘরে চলে যায়। ঘুমের মধ্যে আলো টেরও পেল না সে সামিনের কাছে চলে এসেছে। ইহান ভেবে সামিনকে আঁকড়ে ধরেছে এক হাত দিয়ে। হুট করে সামিনের ঘুম ভেঙে যায়। গায়ের উপর নরম স্পর্শ পেয়ে চোখ মেলে তাকাতে চোখ দুটো ছানা বড়া হয়ে যায় তার। একবার তার গায়ের উপর আলোর হাতটার দিকে, আরেকবার আলোর মুখের দিকে তাকায়। মেয়েটার কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে। সামিন সংকোচের সাথে চুলগুলো সরিয়ে দেয়। এখন কি করবে সে? এই ভদ্র মহিলাকে ঘুম থেকে তুলে দেখিয়ে দেবে তার কীর্তি? খুব তো সারাদিন সামিনকে দোষারোপ করে। এখন সামিনের এই মহিলাকে লজ্জা দিয়ে শোধ তোলার উচিত। সামিন ডাকতে গিয়েও ডাকলো না, মনে মনে বলে, না সামিনিয়া স্যার, এই ভুল করিস না। এই মহিলা দেখলে উল্টো তোকেই বলবে যে তুই ওর হাত এনে নিজের গায়ে রেখেছিস, ওর কোনো দোষ নেই।
কিছুক্ষণ চুপচাপ থেকে সামিন আলোকে না ডেকে ধীর পায়ে হাতটা সরিয়ে দেয়। কিছুক্ষণ চুপচাপ থেকে সামিন আলোকে না ডেকে ধীরে ধীরে হাতটা সরিয়ে দেয়। কলিং বেলের আওয়াজে আলো এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে নিজেই এগিয়ে যায়। দরজা খুলে দেখতে পায় সামিন ইয়াসার দলের ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে। আলোকে দেখতে পেয়ে সবাই আহ্লাদে আতখানা হয়ে একে একে বলতে থাকে, আসসালামু আলাইকুম ভাবি। সবাই একসাথে সালাম দেয়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে সালামের উত্তর দেয়। রাহাত মুখ হাসি হাসি করে বলে, বাড়িতে ঢুকতে দেবেন না ভাবি। আলো দরজা থেকে সরে দাঁড়ায়, ভদ্রতার সাথে বলে, আপনারা বসুন। ভাই কি ঘুমাচ্ছে ভাবি? আরাফ জানতে চায়। আলো কিছু বলার আগেই আরাফ বলে, প্লিজ একটু ডেকে দিন। আলো মাথা নাড়িয়ে দোতলায় চলে যায়। ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না। বারান্দা থেকে সামিন ঘরে ঢুকতেই আলো বলে ওঠে, নিচে আপনার পাশে আছি, ভাইয়ারা এসেছে। সামিন অবাক হয়ে বলে, পাশে আছি ভাই মানে? আপনার দলের ছেলেরা সারাক্ষণ আপনার পেছনে পেছনে পাশে আছি ভাই, সহমত ভাই, রাজপথ সারি নাই ভাই, এইসব বলে ঘুরে বেড়ায় যারা। সামিন শীতল চোখে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, সবসময় খোঁচা মেরে কথা বলো কেন বলো তো? এই যে শহরে কোনো প্রসূতি মায়ের রক্তের প্রয়োজন পড়লে কারা ছুটে যায়? আমার ছেলেরা। দিন নেই রাত নেই সবার বিপদে আপদে পাশে দাঁড়াতে প্রস্তুত। আর আমার প্রতিনিধিরা সব থেকে বিবেচক এবং যোগ্য। আলো কিছু না বলে আলমারি থেকে সামিনের একটা পাঞ্জাবি বের করে বিছানার উপর রেখে বলে, এটা পড়ুন। সামিন পাঞ্জাবিটা তুলে নিয়ে আলোর দিকে সরু চোখে তাকিয়ে বলে, ব্যাপার কি বলো তো? হঠাৎ এত কর্তব্য পরায়ণ হয়ে গেলে যে? আলো বলে, এসব আপনার বোন গুছিয়ে রেখে গিয়েছে, আপনাকে এটা পরিয়ে নতুন জামাই সাজিয়ে ও বাড়িতে নিতে বলেছে। তার করা আদেশ। এত বিরক্তিকর আপনার এই বোনটা ভাইয়ের প্রতি কি আহ্লাদ। সারাক্ষণ ভাইয়ের এটা কেন গুছিয়ে রাখুনি, এটা কেন ধুয়ে রাখুনি, কোনো দিন না জানি বলে বসে, আমার বুড়ো দামরা ভাইয়ের সর্দি কেন মুছিয়ে দাওনি। সামিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আলোর দিকে। আলো সামিনের দৃষ্টি উপেক্ষা করে চলে যেতে যেতে বলে, তাড়াতাড়ি নিচে যান, আপনার রক্ত সৈনিকরা বসে আছে তাদের প্রাণপ্রিয় অভিভাবকের জন্য। রাশিয়া আর ইউক্রেন কবে চূড়ান্ত শান্তির চুক্তি সই করবে? তাদের শান্তি চুক্তির কথা জানা নেই, কিন্তু আলোর সামনে সে এক রাশিয়া আর ইউক্রেনের বসে খাবার খেতে দেখছে, তাও আবার রাজনৈতিক আলোচনা করতে করতে। আলো নিজের প্লেটে ভাত নাড়াচাড়া করতে করতে একবার আতাউর আলম একবার সামিন ইয়াসার মির্জার দিকে তাকাচ্ছে। খাবার টেবিলে তারা 5 জন খেতে বসেছে। আজান, আয়াত, আতাউর আলম এবং আলো। রেহানা সবার প্লেটে খাবার পরিবেশন করে দিচ্ছে। রাজনৈতিক আলোচনার বেশ রসালো মনে হচ্ছে। সামনে এত ভালো ভালো খাবার রেখে এরা বর্তমান সরকারের পক্ষ বিপক্ষ বিতর্ক করছে। আরে এটা খাবার টেবিল নাকি টক শো? আতাউর আলম খুব সুন্দরভাবে সামিন ইয়াসার মির্জাকে বর্তমান সরকারের খারাপ দিকগুলো বলছে। জবাবে সামিন ইয়াসার তার দলীয় সরকারের ভালো ভালো দিকগুলো তুলে ধরছে। আলোর রীতিমতো মাথা ধরে গিয়েছে। হুট করে গলার মাছের কাঁটাটা বিঁধতেই সে বিষম খেয়ে কাশতে শুরু করে। আতাউর আলম এবং সামিন উভয়ে আলোকে থামিয়ে একই সাথে একই মুহূর্তে 2টো পানির গ্লাস আলোর দিকে এগিয়ে দেয়। আলো কাশি থামিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। সবাই অবাক হয়ে আতাউর আলম এবং সামিন মির্জার দিকে দেখছে। তারা নিজেও একে অপরের হাতের পানির গ্লাসের দিকে তাকিয়ে আছে। আলো তাদের কারো গ্লাসই নেয় না, নিজের একটা গ্লাসে পানি ঢেলে নেয়। দুজনে গ্লাস নামিয়ে রেখে আবারও বিতর্কে মেতে ওঠে। রেহানা সামিনের প্লেটে মাংস তুলে দিতে যায়। সামিন বাধা দিতে গেলে আচমকা সামিনের গায়ে পড়ে যায়। তরাত করে লাফিয়ে ওঠে সামিন। সাদা রঙের পাঞ্জাবিটা মাংসের ঝোল লেগে একেবারেই শেষ। আতাউর আলম বিরক্ত হয়ে রেহানাকে বলে, তুমি জামাইয়ের প্লেটে মাংস না দিয়ে গায়ে দিচ্ছ যে? রেহানা কাচুমুচু মুখ করে দাঁড়িয়ে আছে। এ কি একটা লজ্জাকর ব্যাপার। আলো ফিক করে হেসে ফেলে। রেহানা দূর থেকে চোখ রাঙিয়ে দেয় আলোকে। আতাউর আলম আলোর দিকে তাকিয়ে বলে, ওকে ঘরে নিয়ে যাও আম্মু, আমার একটা নতুন পাঞ্জাবি বের করে দাও। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। কতটা ছেলে মানুষ হলে
অন্যের বিপদে এভাবে হাসতে পারে, এই মেয়েটা সত্যিই দুর্বোধ্য। আলো হাসি থামিয়ে সামিনের রাগান্বিত দৃষ্টিকে কিছুটা ঘাবড়ে যায়, তারপর হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে নরম গলায় বলে, আসুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সামিন। শ্বশুরের পাঞ্জাবি গায়ে তাকে খুব একটা খারাপ লাগছে না। আলো তার পেছনে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড দেখছে। সামিন এক পলক আলোকে দেখে নিয়ে পাঞ্জাবির বোতাম লাগাতে লাগাতে বলে, একেবারে শ্বশুরের জামাই লাগছে না বলো? আলো ঠান্ডা গলায় বলে, আমার আব্বুকে বেশি সুন্দর লাগে এই পাঞ্জাবিটাতে। সামিন ম্লান হেসে বলে, জানি, প্রত্যেকটা মেয়ের কাছে নিজের বাবাই সব থেকে হ্যান্ডসাম পুরুষ। তুমি আর তোমার আব্বু একে অপরের জন্য জান বের করে দাও। এই অনুভূতির আপনি কি বুঝবেন? এখন নিজে যখন মেয়ের বাবা হবেন তখন বুঝবেন। সামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে ওঠে, আমি মেয়ের বাবা হব, তাহলে তো তুমি মেয়ের ভাই হবে। আলো থতমত খেয়ে যায়। তার মুখ দেখে কিছুক্ষণ তাকে বুঝতে চেষ্টা করলো সামিন। লজ্জা নাকি জড়তা, কোনটা আছে তার সামিনের নারীটির মুখমণ্ডলে। কিছু সময় তাকিয়ে থেকে আলোকে পাশ কাটিয়ে যেতে যেতে মৃদু স্বরে বলে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক আলো। তলপেটের নিচটায় কেমন অবশ হয়ে যাচ্ছে বারবার, আবার হঠাৎ করে অসহ্য যন্ত্রণায় বিষিয়ে উঠছে কখনো কখনো। পেটে হাত দিয়ে বসে আছে হেনা। জামিল ফিরছে, নিজের বাইক চালিয়ে এত দূরের রাস্তা পাড়ি দিচ্ছে। যাত্রাপথে চিন্তায় ফেলতে চাচ্ছে না লোকটাকে হেনা, তাই তারে কিছু বলেনি। ঈশিতা ফোন থেকে চোখ সরিয়ে হেনার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা ভাবি? কেমন অস্বাভাবিক লাগছে তোমাকে? হেনা মাথা নাড়িয়ে বলে, কিছু না ঈশিতা, ফলস পেইন সম্ভবত। ঈশিতা আবারও নিজের কাজে মন দেয়। তার তো এসব ব্যাপারে কোনো ধারণাই নেই। মেজ ভাবি আছে, কিন্তু মেজ ভাবি বাড়িতে নেই। ভাইকে নিয়ে তার অসুস্থ মাকে দেখতে গিয়েছে। ব্যথাটা বাড়ছে হেনার। মুখমণ্ডল নীল হয়ে আছে। ঈশিতা ফোন দিয়ে উঠে দাঁড়ায়। শান্ত ফোন দিচ্ছে। গেটরুমে বেলকনিতে গিয়ে কিছুক্ষণ কথা বলে নিয়ে ফিরে এসে হেনাকে দেখে। তার ভালো ঠেকছে না হেনার এই অবস্থা। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এক গ্লাস দুধ এনে দেই? হেনা হাঁপাতে থাকে। ঈশিতা রান্নাঘরের দিকে যায়, গ্লাসে দুধ ঢেলে নিয়ে এসে ঘরের দরজায় দাঁড়ায়। তারপর গ্লাসটা রেখে সিঁড়ির দিকে দৌড় দেয়। সামিন ঘরের বাতি নেভাতেই যাচ্ছিল। এমন সময় দরজায় ঈশিতা ধাক্কা দিতেই থাকে। দরজা খুলে বোনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে সামিন। ঈশিতা হাঁপাতে হাঁপাতে বলে, হেনা ভাবির পেইন হচ্ছে। আলো কথাটা শুনে দৌড়ে নিচে চলে যায়। ঈশিতা তার পিছু পিছু যায়। সামিন সাথে সাথে সিটি হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে নিচে যায়। ব্যথায় কাতরাতে থাকে হেনা। হাঁটু গেড়ে বসে হেনার হাত ধরে রাখে আলো। খুব মায়া লাগছে মেয়েটির জন্য। একটা আপন মানুষও কাছে নেই, তাই সম্ভবত ভরসা করতে পারছে না কাউকে। হেনার ফোনে বারবার জামিল ফোন দিয়েই যাচ্ছে। ঈশিতা ফোনটা ধরে জামিলকে হেনার সুস্থতার কথা জানালে হেনা অনুরোধে আসলে তো নিজেই দেখবে, এখন টেনশনে দেবার প্রয়োজন কি। আলো কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে লিভিং রুমে গিয়ে সামিনকে বলে, কি করবেন? অ্যাম্বুলেন্স ডেকেছি, আসছে পথে। আলো অবাক হয়ে বলে, গাড়ি আছে তো আপনার? গাড়িটা কোনো কাজে ব্যবহার করবেন শুনি? শুধু মেয়ে তুলে আনার জন্য? চলুন বের হই, অ্যাম্বুলেন্স আসতে আসতে অনেক সময় লেগে যাবে। আপনার শহরে ফুড পান্ডার ডেলিভারি ম্যান আপনার ওই সিটি হসপিটালের অ্যাম্বুলেন্স সার্ভিসের থেকেও ফাস্ট। সামিন শীতল চোখে আলোর দিকে তাকিয়ে আছে। এই পরিস্থিতিতেও মেয়েটা তাকে খোঁচা মেরে কথা বলতে ছাড়ছে না। ঠান্ডা গলায় বলে, গাড়িটা গ্যারেজে আছে, বাইক নিয়ে বেরোবো, বলো। আলো কিছুক্ষণ জন্য চুপ হয়ে যায়, কিন্তু সে নিজের ভুল স্বীকার করবে না। তাকে তো জিততেই হবে, তাই বলে ওঠে, তোমার ডেলিভারির আগে কিনে ফেলবো, যাতে একটা গাড়ি গ্যারেজে থাকলে অন্য তাতে করে তোমাকে হসপিটাল নিয়ে যেতে পারি। এখন চুপচাপ দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের অপেক্ষা করো। বেশি ঠোঁট নাড়ালেই চুপ করিয়ে দেওয়ার অনেক উপায় আমার কাছে আছে। সামিন বোকার মতো তাকিয়ে আছে আলোর দিকে। তারপর আলোকে জব্দ করার জন্য বলে ওঠে, কোন রকমে বাইকটাকে সিটি হসপিটালের সামনে দাঁড় করিয়ে রুদ্ধশ্বাসে ভেতরে ছুটে যায় জামিল।
তার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে যেন। দোতলার 3 ব্লকের অপারেশন থিয়েটারের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সে। অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে সবাই। জামিলকে দেখে দাঁড়িয়ে পড়ে সামিন। ধীর পায়ে জামিল এগিয়ে যায়। ঈশিতা নরম গলায় বলে, ওয়েটার ব্রেক হয়েছে, হঠাৎ সি সেকশন ছাড়া পসিবল ছিল না জামিল ভাই। জামিল ক্লান্ত ভঙ্গিতে একটা বেঞ্চে থপ করে বসে পড়ে। হাঁপাতে হাঁপাতে বলে, একটু পানি খেতে চাই। আলো পানির বোতল এগিয়ে দিতে পুরো বোতল খালি করে ফেলে। সামিন জামিলকে দেখছে। একটা সময় এসব সামিনের কাছে বাড়াবাড়ি মনে হতো, এখন বেশ মায়া হচ্ছে জামিলের প্রতি। অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বের হয়ে আসে। তার হাতে কাপড়ে মোড়ানো ছোট্ট একটা প্রাণ। দোতলায় ব্লক 3 পুরো এরিয়া কাঁপিয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে জানান দিচ্ছে, আমি এসে গিয়েছি। জামিল নার্সের দিকে তাকিয়ে আছে বোকার মতো। নার্স সবার মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, বাচ্চার বাবাকে? সামিন নার্সকে ইশারা করে দেখিয়ে দেয় জামিলকে। নার্স এগিয়ে গিয়ে আনন্দিত গলায় বলে, ধরুন আপনার ছেলে, আপনার ওয়াইফ ঠিক আছে, একটু পরে কেবিনে শিফট করা হবে। জামিল উঠে দাঁড়ায়, কাঁপা কাঁপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। বিস্ময়ে অভিভূত হয়ে বাচ্চাটার মুখের পানে তাকিয়ে থাকে। এ তার ছেলে, সে বাবা হয় এই ছেলেটার। সামিন গলার স্বর উঁচু করে বলে, হেনাকে স্বর্ণের চেইন দেয়া হবে জামিল। জামিলের চোখের পানি ছলছল করছে। সে মুখ হাসি হাসি করে মজার ছলে বলে, কিন্তু ছেলে হলে আমাকে নতুন বাইক দেওয়ার কথা ছিল ভাই। যে ওই প্রাণটাকে 10 মাস নিজের ভেতরে ধারণ করেছে তাকে উপহার দিতে হয়। তুই কোত্থেকে উড়ে এসে 1 ফোঁটা চোখের পানি ফেলে বাইক হাতিয়ে নিবে? হ্যাঁ, উপহার হেনা পাবে, একজন মা পাবে। আলো দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে সামিনের দিকে তাকিয়ে আছে। লোকটাকে সে জানতে চাইছে, ঠিক ভাবে জানতে পারছে কি? সবকিছু কি এতটাই পরিষ্কার? আশেপাশে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আলো সামিনের দিকে এগিয়ে যায়। তার হাতে একটা গ্লাস। করিডোরে এখন কেউ নেই। ঈশিতা এবং জামিল হেনার কেবিনে। সামিন একটা চেয়ারে চুপচাপ বসে আছে। আলো গিয়ে সামিনের পাশে চেয়ারটাতে বসে। সামিন মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো জড়তা কাটিয়ে তার হাতের গ্লাসটা ধীরে ধীরে সামিনের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নিন। সামিন অবাক হয়ে বলে, ডাবের পানি। হেনাকে রক্ত দিয়েছেন, তারপর কিছু মুখেও দেননি। সামিন ম্লান হেসে বলে, আমিও রক্ত সৈনিক, এসবে আমার অভ্যাস আছে। বাড়িতে গিয়ে 1 প্লেট ভাত আর ঋতুর হাতের শিং মাছের ঝোল খাবো, সব ঠিক হয়ে যাবে। আপনার দম আছে। হ্যাঁ, তা ঠিক বলেছ। নয়তো তোমার সাথে সংসার করার স্বপ্ন দেখি। কেন, আমার সাথে সংসার করা ভয়ঙ্কর ব্যাপার নাকি যে দম থাকতে হয়? না, সাধনার ব্যাপার। আলো নিশ্চুপ, মাথা নিচু করে গ্লাসটা ধরে রেখেছে। সামিন আর চোখে এক পলক আলোর দিকে তাকিয়ে আনমনে হেসে গ্লাসটা নেয়। ডাবের পানিটা খেয়ে নিচু স্বরে বলে, এখন তো সব ঠিক আছে। বাড়িতে যেতে চাও? কষ্ট হচ্ছে তোমার? তাহলে ঈশিতা আর তোমাকে বাড়িতে পাঠিয়ে দেই। আর আপনি? আমি পরে যাব, সকালে। আমরাও সকালে যাব। আলো অস্ফুট স্বরে বলে। সামিন আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বলে, হসপিটাল থাকতে কোনো অসুবিধা হয় না আমার। বেশিরভাগ সময় তো হসপিটালে থাকতে হয়েছে আমাকে। চুপচাপ বসে থাকে দুজন। কিছুক্ষণ পরে সামিন বলে, বাড়িতে গিয়ে সকালে সবকিছু গুছিয়ে নেবে। সবকিছু বুক করে রেখেছি, পরশু সকালে ফ্লাইট। নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে গিয়ে আলো চিন্তায় পড়ে গিয়েছে। শাড়ি, প্রয়োজনীয় জিনিস সবকিছুই নিয়েছে। আর কি নেবে? আলো কখনোই দেশের বাইরে যায়নি, তার কোনো ধারণাও নেই। সামিন আর চোখে একবার আলোকে দেখে নিয়ে বলে, ওই দেশে গিয়েও কি শাড়ি পরবে? আলো সামিনের দিকে তাকায়। হঠাৎ সামিন বলে ওঠে, রেডি হও। আলো অবাক হয়ে বলে, কেন? বাইরে যাব এখন আমরা। কিন্তু কোথায়? ভুলে গিয়েছিলাম, তোমাকে শুধু শাড়িই কিনে দেওয়া হয়েছে। তোমার জন্য কিছু ড্রেস কিনবো, চলো। আলো আমতা আমতা করে বলে, ড্রেস মানে? সালোয়ার কামিজ। দরকার নেই, শাড়ি পরতে পরতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আলোর লাগেজ রেখে উঠে দাঁড়ায়। সামিন ওয়ালেট আর ফোনটা হাতে নিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, রেডি হবার দরকার নেই, ঠিকই লাগছে তোমাকে, এখনই চলো।
আলো বাদ সাধার আগেই সামিন আলোর হাত ধরে। আলো চমকে ওঠে সামিনের এমন আচমকা স্পর্শে। আলোর চোখের দিকে তাকিয়ে সামিন বলে, চলো। নিজের পছন্দ করে কিছু স্টিচ সালোয়ার কামিজ কিনে নেয়। আলো শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে সামিনের পাশে সংকোচ নিয়ে। শোরুমের মালিক সামিনের সাথে হেসে হেসে কিছু পার্সোনাল কথাও বলছে। বিল মেটানোর আগে সামিন আলোকে বলে, ট্রাই অন করে দেখতে চাও? আলো মাথা নাড়ায়। সামিন বলে, দরকারও নেই, আমার পছন্দ বরাবর খুবই ভালো। সেটা পোশাক থেকে শুরু করে বউ যাই পছন্দ করি না কেন বেস্ট হয়ে থাকে। আলো দাঁড়িয়ে আছে। সামিন শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আলোকে বলে, চলো বাড়ি ফেরা যাক, তার আগে হেনাকে দেখে যাব। ভালো কথা, ওর জন্য একটা স্বর্ণের চেইন কিনতে যাচ্ছি। এবার তুমি আমাকে হেল্প করো, এসো। একটা গয়না শোরুমে ঢুকে হেনার জন্য চেইন পছন্দ করতে থাকে আলো। চেইন পছন্দ করার দায়িত্ব আলোকে দিয়ে সামিন 4-5টা দেখতে থাকে। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে হঠাৎ তার দৃষ্টি আটকে যায় একটা লকেটে। অনেক সিম্পল একটা লকেট, কিন্তু ভারী চমৎকার। ওই জেদি মেয়েটার গলায় ভীষণ মানাবে। আর চোখে আলোকে একবার দেখে সামিন বলে, পছন্দ করা হয়ে গেছে চেইন? জি, এটা এবার তুমি ওইখানে গিয়ে বসো, আমি বিল মিটিয়ে আসছি। গাড়ির হর্নির শব্দে কান ফেটে যাওয়ার উপক্রম। এ শহরের লোকজনের ধৈর্য এত কম কেন? মাত্র 2 মিনিট হয়েছে রাস্তাটা জ্যাম লেগেছে। বিরক্ত হয়ে সবাই হর্ন বাজাতে শুরু করেছে। আলো ঘাড় ঘুরিয়ে সামিনের দিকে তাকায়। লোকটা সিটে হেলান দিয়ে আরাম করছে, যেন জ্যামের মধ্যে পড়ে থাকতে তার বেশ ভালো লাগছে। এভাবে কয়েক বছর বসে থাকতে পারবে সে। ভাব দেখে মনে হচ্ছে কেউ যদি এখন বলে আপনাকে আজ সারাদিন জ্যামে বসে থাকতে হতে পারে, এই লোকটা তখন ম্লান হেসে বলবে, জি আচ্ছা, আমি বরং একটু ঘুমিয়ে নেই, জ্যাম কেটে গেলে ডেকে দেবেন। অবশ্য এই লোকটার প্রচুর ধৈর্য, তার প্রমাণ আলো পাচ্ছে। 2023 সালে সেরা ধৈর্যশীল পুরুষের অ্যাওয়ার্ডটা একে দিয়ে দেয়া উচিত। সামিনের থেকে দৃষ্টি সরিয়ে গাড়ির জানালার দিকে বাইরে তাকায় আলো। একটা গাড়িও সামনে এগোচ্ছে না। সামিন স্টিয়ারিং এ হাত রেখে আর চোখে আলোকে দেখছে। মেয়েটা এত মনোযোগ দিয়ে কি দেখছে বাইরে? গাড়ির নাম্বার প্লেট। এই মেয়েটার মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব আছে, অথচ এ একজন ইংরেজি সাহিত্যের ছাত্রী। তার সাথে এর সাবজেক্টের বড্ড বেমানান। এর উচিত ছিল পুলিশের জয়েন করা। যা গালাগালি জানে, এর একটা গালি শুনলেই আসামি লজ্জায় বলে দিত, রিমান্ডে নিতে হতো না। হঠাৎ গাড়ির জানালায় টোকা পড়ে। সামিন জানালার কাছ নামিয়ে দেয়। একটা 8-10 বছর বয়সী ময়লা ফ্রক পরা বালিকা সামিনের দিকে তাকিয়ে আছে। হাতে তার কিছু বেলি ফুলের মালা। বালিকাটি নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, মালা নেবেন ভাইয়া? তাজা ফুল। সামিন একলক মেয়েটির হাতের দিকে তাকিয়ে বলে, স্কুলে যাও না? যাই, আজ তো বন্ধ। ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে আবারও মেয়েটির দিকে তাকায়। তারপর বলে, সবগুলো দাও। মেয়েটি খুশি হয়ে সবগুলো মালা সামিনকে দিয়ে দেয়। সামিন জিজ্ঞেস করে, কত হয়েছে? 120 টাকা ভাইয়া। একটা 500 টাকার নোট বের করে সামিন মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলে, রেখে দাও। ফুলওয়ালি মেয়েটি বিস্ময় নিয়ে তার হাতের নোটটার দিকে তাকিয়ে আছে। সামিন জানালার কাছ তুলে দেয়। আলো সামিনের হাতের মালাগুলোর দিকে তাকিয়ে আছে। সামিন ঘুরে আলোর দিকে তাকাতেই ঘাবড়ে যায় কিছুটা। হঠাৎ করে তার মধ্যে অদ্ভুত অস্থিরতা কাজ করছে। সে তার 32 বছরের জীবনে কাউকে ফুলের মালা দেওয়ার তো দূরের থাক, একটা ফুলের পাপড়িও দেয়নি। আলো এক দৃষ্টিতে মালার দিকে তাকিয়ে আছে। সামিন গাড়িতে ড্যাশবোর্ডের উপর মালাগুলো রেখে আমতা আমতা করে বলে, গাড়িটা সাজাতে কিনেছি। আলো চুপ করে থাকে। সামিন মনে মনে বলে, ওগুলো তোমার স্টুপিড মেয়ে। আলো আবারও ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি দেয়। বিরক্তিতে সামিনের কপাল কুঁচকে যায়। এদেশে একটা মেয়ে খুঁজে পাওয়া যাবে না যে বেলি ফুলের মালা পছন্দ করে না, অথচ এই মেয়ে ছুঁয়েও দেখলো না। এটা কি ধরনের নারী? সামিনের ইচ্ছে করছে আলোর ঘাড় ধরে কাছে টেনে এনে মালাগুলো খোপায় লাগিয়ে দিতে, কিন্তু ধৈর্যশীল সামিন নিজেকে সংযত করে চুপ করে বসে থাকে। হ্যাঁ আন্টি, সব গুছিয়ে নিয়েছি, আপনি ওনাদের বলে রাখুন। এক হাত দিয়ে ফোনটা কানে ধরে রেখে অন্য হাতে কোলবালিশ এনে বিছানার মাঝে রাখে। প্রতিদিন রাতে এই
জড়বস্তুটাকে আলমারি থেকে বের করে নিজের অধিকারে কিছুটা দিয়ে দেয়। খুবই কষ্টের ব্যাপার সামিনের কাছে, কিন্তু নিজের বউয়ের নারীবাদী অনুভূতির প্রতি সম্মান জানাতে সে এই কাজটা খুব আনন্দের সাথে করে। মুখটা এমন করে রাখে যেন এই কাজটা করে তার একটু বিরক্ত লাগে না, সে খুবই আনন্দিত। বুকের যন্ত্রণা বুকে চেপে রেখে মনে মনে কোলবালিশটার দিকে তাকিয়ে বলে, একবার বউয়ের মনে জায়গা করে নিতে দে, তারপর প্রথমে তোকে কেটে কুটে টুকরো করবো আমি। ফোনের ওপাশে ডক্টর রুবি ছিল। সিঙ্গাপুরে যাওয়ার ব্যাপারের কথা হচ্ছিল দুজনের। ফোন কেটে দিয়ে সামিন আলোর দিকে তাকায়। আলমারির মধ্যে কিছু একটা খুঁজছে। কিছু খুঁজছো? সামিনের প্রশ্নে আলো ঘুরে তাকায়, অস্ফুট স্বরে বলে, আম্মু বলেছে স্বর্ণের গয়নাগুলো সাথে করে না নিয়ে যেতে, সেগুলো রেখে দেব। সামিন আলোর হাতের দিকে তাকায়। আলো নিজের হাতের বালা দুটো খুলতেই যাচ্ছিল। সামিন নরম গলায় বলে, ওই দুটো থাকুক প্লিজ। আলো থেমে যায়। কিছু মুহূর্তে সামিনের চোখের দিকে তাকিয়ে থেকে আলমারির দরজা বন্ধ করে বিছানার কাছে যায়। বেডসাইডের টেবিলের উপর বেলি ফুলের মালাগুলোকে দেখতে পেয়ে সামিনের দিকে তাকায়। সামিন বিছানায় চুপচাপ বসে আছে আলোর দিকে তাকিয়ে। আলো নিজের জায়গাতে শুতেই যাচ্ছিল, তখন সামিন বলে ওঠে, আরেকটা আবদার রাখবে? আলো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। সামিন তার বালিশের নিচ থেকে একটা ক্ষুদ্রাকার বক্স বের করে তার মধ্য থেকে সেই লকেটটা বের করে। আলো নিশ্চুপ হয়ে সামিনের হাতের দিকে তাকিয়ে আছে। এক পলক আলোর মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। আলো সামিনের পদক্ষেপ স্পষ্ট বুঝতে পেরেছে, কিন্তু কেন এক অজানা কারণে নিজের জায়গায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকে। আলোর খুব কাছে গিয়েও দূরত্ব বজায় রেখে লকেটটা আলোকে পরিয়ে দিতে দিতে বলে, এটাও থাকুক। লকেটটা পরিয়ে আলোকে মুগ্ধ চোখে দেখছে সামিন। আলো তার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বসে থাকে। পরপর সামিন বলে ওঠে, একটা সেই আবদার রাখবে? আলো জড়তা কাটিয়ে স্ফুট স্বরে বলে ওঠে, বলুন। সামিন ডান হাত বাড়িয়ে বেলি ফুলের মালাগুলো নিয়ে নেয়। সবগুলো একসাথে পেঁচিয়ে নিয়ে আলোর খোপায় বেঁধে দেয়। নির্দিষ্ট দূরত্ব বসে হাত বাড়িয়ে মালাটা খোপায় লাগাতে বেশ বেগ পেতে হচ্ছে। সামিন ভেবেছিল আলো রিয়াক্ট করবে। আলোর নীরবতা সামিনকে স্বস্তি দিলেও আলোর চোখ মুখে ছেয়ে থাকা সংকোচ সামিনের মন খারাপ করে দেয় মুহূর্তেই। খোপা থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলে, এগুলো থাকুক আজ রাতের জন্য। গাড়ির ড্যাশবোর্ডের উপরে পড়ে থাকলে এত সুন্দর ফুলগুলোর অপমান হতো। তাদের সঠিক এবং উপযুক্ত জায়গায় রেখে দেওয়াটা আমার দায়িত্ব। মেয়র তার দায়িত্ব পালনে অলসতা করে না। আলোর চেহারায় সংকোচ নিয়ে এদিক ওদিক তাকায়। সামিন নরম গলায় বলে ওঠে, একটা সর্বশেষ আবদার রাখবে? আলো এবার সামিনের চোখের দিকে তাকিয়ে থাকে। সামিন আলোর গালে একটা হাত রেখে অস্ফুট স্বরে বলে ওঠে, তুমিও প্লিজ থেকো, তবে এক রাত্রি কিংবা 2 রাত্রির জন্য না, আরব্য রজনীর মতো 1000 রাত্রি থেকো। আমি তোমার উপযুক্ত স্থান হওয়ার চেষ্টা করব, যে স্থানে থাকলে তুমি কখনো অসম্মানিত কিংবা অপমানিত হবে না। আলো কথাটা শেষ করে সামিন আলোর গাল থেকে হাত সরিয়ে নিয়ে চাদর মুড়িয়ে শুয়ে পড়ে টান টান হয়ে। তার চোখে মুখে ছেয়ে থাকা তার কাঙ্ক্ষিত নারীটাকে একান্তে পাওয়ার জন্য তার পুরুষ মনের ব্যাকুলতা চাঁদের মুখ না ঢেকে নিলে ওই নারীটা বুঝে নেবে। সামিন তাকে চাদরে মুখ না ঢেকে নিলে ওই নারীটা বুঝে নেবে। সামিন তাকে অস্বস্তিতে ফেলতে চায় না। আলো অদ্ভুত চোখে সামিনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপ করে থেকে কাঁপা কাঁপা হাতে নিজের গলায় সামিনের পরিয়ে দেয়া লকেটটা ছয়। দীর্ঘ সময় বসে থেকে ধীরে ধীরে গুটিসুটি মেরে শুয়ে পড়ে সে। তার হাতে মুঠোয় ধরে রেখেছে লকেটটা। ফ্লাইট সকাল 7:30। তারা ভোর 4:30টার সময় এয়ারপোর্টে পৌঁছে যাবে। ইলহাম সামিন আর আলোকে নামিয়ে দিয়ে আসে এয়ারপোর্টে। সিকিউরিটি চেকিং হয়ে গেছে। সামিন আলোকে নিয়ে একটা ফুড শপের দিকে যায়। সেখানে থেকে হালকা কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আলোকে একটা বেঞ্চিতে বসতে বলে নিজেও বসে পড়ে। হাতের প্যাকেটটা আলোর দিকে এগিয়ে দিয়ে বলে, হালকা কিছু খেয়ে নাও।
আলো রোবটের মতো হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে নেয়। সামিন নিজের প্যাকেট খুলে স্যান্ডউইচ খেতে থাকে। পাশে কিছুটা দূরে এক বৃদ্ধ দম্পতি তাদের দেখছিল। মহিলা কৌতূহলী হয়ে সামিনকে বলে,